জানতে চাইবো যে আপা আপনি বলতেছিলেন যে জনগণের পালস বোঝা, আমাদের শেষ প্রশ্ন এটা, কিন্তু এটার সাথে যদি এইটাও যুক্ত করি, জনগণের পালস বোঝা সম্পর্কে আপনি আসলে কি বুঝিয়েছেন? যে এনসিপি যারা গঠন করেছেন তারা জনগণের পালস বুঝলে আসলে তাদের কি করার ছিল। দুই হচ্ছে জনগণকে যারাই ঐক্যবদ্ধ ডাক দিয়েছেন তারা নতুন করে আরেকটা বিভেদ সৃষ্টি করেছেন কিনা, সেটাও যদি আমাদের একটু বলতেন। দেখেন যে যেটা বলি আমি যে জনগণই কিন্তু আসলে সকল ক্ষমতার উৎস। হ্যাঁ, তো জনগণ কিন্তু এই 15-16 জনগণ আসলে বছর অনেক কিছু জনগণ আসলে ক্ষমতার সহ্য মালিক করেছে। আপা, ক্ষমতার মালিকই হ্যাঁ, আমাদের ক্ষমতার সংবিধানে। মালিক, জি হ্যাঁ, আপা, উৎস না। একদম জি একদম। জি। কিন্তু জনগণকে বাইপাস করে দেখেন আপনি গত 3টা নির্বাচন, হ্যাঁ, জনগণকে কিন্তু জনগণের সঙ্গে প্রতারণাই করা হয়েছে বলবো। হ্যাঁ, এই 3টা নির্বাচনে কিন্তু জনগণকে সাথে নেওয়া হয়নি, এটা কিন্তু জনগণকে বঞ্চিত করা হয়েছে। তারপরে দেখেন যে উম, আইন বহির্ভূত ভাবে তাদের মানুষ হত্যা করা, গুম করা, হ্যাঁ, এবং পরবর্তী সময় তো দেখেছেন যে আয়নাঘর তৈরি করা, তারপরে দেখেছেন যে দুর্নীতি, ঘুষ, হ্যাঁ, এইগুলি তো একেবারে চরম পর্যায়ে ছিল। এবং দেখেন যে ব্যাংকগুলিকে কিভাবে একদম ফাঁকা করে ফেলেছে, হ্যাঁ, যে এই যে টাকা পাচার, হ্যাঁ, এইগুলি আসলে দেখেন জনগণের ট্যাক্সের টাকা। হ্যাঁ, কিন্তু জনগণকে সেভাবে মূল্যায়ন করা হয়নি। জনগণ কিন্তু বারবার একটা আশ্রয় চায় যে যে তাদের কথাগুলো বুঝবে, শুনবে, হ্যাঁ, বা তাদের মৌলিক চাহিদা পূরণ করবে। কিন্তু জনগণ কিন্তু এরকম সরকার কিন্তু অনেক বছর ধরেই পাচ্ছে না। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি দেখেন যে যদি এই আমাদের যে শিক্ষার্থীরা যেভাবে তারা নেতৃত্ব দিয়েছিল, হ্যাঁ, একটা হলো যে জনগণ যেভাবে যে মানে সরকার যেভাবে সন্তানদেরকে হত্যা করছে, হ্যাঁ, বা শিক্ষার্থীদের হত্যা করছে, জনগণকে হত্যা করছে, সেই জায়গা থেকেও কিন্তু জনগণ রাস্তায় এসেছে, কিন্তু তারা কিন্তু নেতৃত্বটা দিয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে জনগণ তাদেরকে মেনে নিয়েছিল, জনগণ তাদের কথা মতো আম, যে যে গাইডলাইন দিয়েছিল সেই গাইডলাইন অনুযায়ী জনগণ চলার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে ওরা যদি জনগণের সঙ্গে মিশে যেত, জনগণের যে দুঃখ দুর্দশার কথাগুলি যদি শুনতো, ধরেন যে জনগণের পক্ষ হয়ে যদি বলতো যে আর ঘুষ চলবে না এই দেশে, আর দুর্নীতি হবে না এই দেশে, হ্যাঁ, তোমরা তোমাদের গণতান্ত্রিক যে অধিকার, ভোটাধিকার, সেটা তোমরা প্রয়োগ করতে পারবে, তোমরা কথা বলতে পারবে, হ্যাঁ, তোমাদের বাক স্বাধীনতা থাকবে, তোমাদের বাক স্বাধীনতা কেউ হরণ করবে না, এই ব্যাপারগুলি যদি আসলে এই শিক্ষার্থীরা যদি আমলে নিত, আমার মনে হয় যে তারা জনগণের কাছের মানুষ হতে পারতো। ওকে। হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে ঐক্যবদ্ধ হওয়া কি এই জাতির পক্ষে সম্ভব কিনা, বা মানে মোটা দাগেও ঐক্যবদ্ধ হওয়া সম্ভব কিনা কোনো একটা গ্রেটার কজের জন্য। আমরা একটা ক্লাসরুম সিচুয়েশনে আপা, মানে আমারও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুমের অভিজ্ঞতা থেকে আমি জানি যে ক্লাসরুম একটা দেশের প্রতিনিধিত্ব করে, কিন্তু আসলে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জি ক্লাসরুমগুলো জি আমরা কি আসলে মানে ঐক্যবদ্ধ একটা নেশন বলতে যেটা বুঝায় সেটা কি আমাদের জন্য একটা ইউটোপিয়ান ধারণা কিনা? আচ্ছা শুনেন, আপনি তো ক্লাসরুমের কথা বলছেন, আমরা জি। যে পরিবারের মধ্যে চলে আসি না? হুম হুম। হ্যাঁ, যে আমরা যখন একটি পরিবারের মধ্যে থাকি, হুম। তখন পরিবারের সবার মতামত কি সবসময় এক হয়? না। সবাই কিন্তু এক হয় না। রাইট। হ্যাঁ, যে আমার এই জায়গায় হরপ্রসাদ শাস্ত্রীর যে তৈল প্রবন্ধটা আছে রাইট। সেটার কিছু কথা আমার মনে পড়ে যাচ্ছে। সেটা হলো যে উম, যে তুমি যতটুকু বলতে চাও, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আম, তুমি ততটুকুই বলার চেষ্টা করো। সেইটা বলার জন্য তোমার যদি আরবি, ফার্সি, হিন্দি, হ্যাঁ, বা বন্য যে কোনো ভাষা থেকে যদি তোমার ভাষা নিতে হয়, তুমি সেখান থেকে ভাষা নাও, হুম। একমাত্র অশ্লীলতা ছাড়া। রাইট। হ্যাঁ, না আপা, তো আপা সেই আমি আমি আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে পরিবারের মধ্যে আসলে হয়তো আমাদের মতামত এক হয় না, কিন্তু এক না হয় হয়ে না, একতাবদ্ধ হইতে তো কোনো দোষ নাই। কারণ এক দোষ একজনের নাই। এক একটা কাজ আছে, কেউ একটা ছোট স্ক্রু, কেউ একটা বড় তার কাটা, কিন্তু সবাই মিলে একটা নতুন যন্ত্র তৈরি করতে তো কোনো অসুবিধা নাই, সবার তো এক হইতে হবে তা না। মানে না না না, কিন্তু এটা আমি সেই এটা জন্য ক্লাসরুম সিচুয়েশনটার কথা বলছিলাম যে ক্লাসরুমে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছেন, কিন্তু যেটা হচ্ছে কোনো একটা কমন গ্রাউন্ডে সেটা ন্যায় বিচার হোক, সবাই সবাইকে দেখে রাখার কাহিনীতে হোক, এক হওয়ার যে সেইটা আপনি দেখতে পান কিনা। মানে আমাদের রাজনীতিবিদরা আমাদের বলেন যে আমরা একতাবদ্ধ হইতে হবে, কিন্তু যতবার একতাবদ্ধের কথা বলেন তত বেশি আমরা বিভেদের জায়গা দেখি। এনসিপির মতো করে বিভেদ সৃষ্টি করে, বিএনপি অনেক আগে থেকে বিভেদ সৃষ্টি করছে, অন্যান্য রাজনৈতিক দলগুলি তো করেই।
আচ্ছা, ওইখানে আমি আরেকটু কথা বলতে চেয়েছিলাম, সেটা জি হলো যে হরপ্রসাদ শাস্ত্রীর ক্ষেত্রে জি। উনি বলেছেন যে যে ভাষাটা দিয়ে বেশিরভাগ মানুষ বুঝবে সেই ভাষা দিয়ে তুমি লেখো। হুম হুম। হ্যাঁ, ওকে। আমার ক্ষেত্রে মনে হয় যে এই ঐকমত্যের ব্যাপারটাও যে সবাই একমত হবে তা না। দেখেন যে এই ফেসিস্টের পরবর্তী সময়ে একটা পজিটিভ দিক হলো যে বিভিন্ন ধারার রাজনীতির যে ব্যক্তিত্বরা আছেন তারা কিন্তু একসঙ্গে বসছেন। হ্যাঁ, হুম হুম। তারা একসঙ্গে বসে তারা তাদের মতামতটা অন্তত দিতে পারছেন। হ্যাঁ, ওকে। এটা একটা কিন্তু পজিটিভ পজিটিভ দিক, তারা তাদের নিজেদের কথাটা বলতে পারছেন। কিন্তু আমার মনে হয় যে 100% ঐক্যমত্য হবে না। ওকে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় জনগণের স্বার্থে যে যেটা জনগণের জন্য ভালো হবে, আমার দেশের জন্য ভালো হবে, সেই জায়গাটাতে মনে হয় যে কোনো না কোনো রাজনৈতিক দলকে কিছুটা ছাড় দিতে হবে। সেই কিছুটা ছাড় দিয়ে হলেও আমার মনে হয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বা দেশের জন্য যেটা ভালো হবে সেই জায়গাটাতে আসলে সব রাজনৈতিক দলকে একটা প্ল্যাটফর্মে দাঁড়ানো অধ্যাপক উচিত। শাইমা সুলতানা, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আপনি আমাদের সময় দিয়েছেন। আমাদের সঙ্গে জুনায়েদ সাকিও ছিলেন, অনেকগুলি বিষয় নিয়ে আপনারা আলোচনা করেছেন। 5 আগস্ট আজকে 1 বছর পূর্ণ হলো সেই মানে যেটাকে আমরা 36শে জুলাই বলেছিলাম 2024 সালে, সেটার 1 বছর পূর্ণ হয়েছে। আমরা নিশ্চয়ই নতুন দিনে নতুনভাবে নতুন সময়ের স্বপ্ন দেখব। সে পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ।